সে মুনভি দৃষ্টি লক্ষ্য করে দেখল মুনভি শাড়ি পরিহিত মেয়েটির দিকে তাকিয়ে আছে। মিহাল কিছুটা অবাক হলো। মুনভিকে সে ছোট্টবেলা থেকে চেনে, কিন্তু মুনভিকে কখনো কোনো মেয়ের দিকে এভাবে তাকাতে দেখেনি সে। তার থেকে বেশি অবাক হচ্ছে এটা ভেবে যে যেই মেয়েটির সাথে সেদিন সে ক্যান্টিনে তার ঝগড়া হলো সেই মেয়েটির দিকে মুনভি তাকিয়ে আছে। তার বিষয়টি পছন্দ হলো না, কিন্তু সে তো জানেই না যে মুনভি নীল শাড়ি পরা মেয়েটির দিকে না, বরং সেই মেয়েটির পাশে বেবি পিঙ্ক অর্থাৎ লাইট পিঙ্ক শাড়ি পরা মেয়েটির দিকে তাকিয়ে আছে। তার দৃষ্টি বারবার নীল শাড়ি পরা মেয়েটির দিকে যায় বলে সে ভাবল মুনভিও হয়তো এদিকেই তাকিয়ে আছে। নীলার গায়ের লোম এখনো দাঁড়িয়ে আছে একটু আগে যে তার প্রফেসর গান গেল, তার কাছে বেশ ভালো লাগলো। মনে মনে বলল, বাহ, প্যারেলাল তো বেশ ভালোই গান গায়। আমি তো জানতাম নিজের এই কর্কশ কণ্ঠ দিয়ে কেবল ডু ইউ নো হু আই অ্যাম এইটাই বলতে পারে। এখন দেখছি বেশ ভালো গান গাইতে পারে। যাক, কোনো তো ভালো গুণ আছে। নীলা এসব মনে মনে ভাবছিল। হঠাৎ কিছু একটা বুঝে উঠতে পেরে তার টনক নড়ে উঠল, চোখ বড় বড় হয়ে গেল। কারণ এইমাত্র তার প্রফেসর বাংলা গান গাইল, অর্থাৎ তার প্রফেসর একজন বাঙালি। আর সে তো সেদিন ঝগড়ার সময় আস্তে আস্তে বলেছিল, আপনি যেই প্যারেলাল হন না কেন, হু কেয়ার্স। সে তো এই কথাটি ভেবে বলেছিল যে লোকটি এখানকার হবে এবং তার বেলায় বাংলা কথা বুঝতে পারবে না। অথচ এখন সে বুঝতে পারল লোকটি নিজেও বাংলা জানে। তার মানে অবশ্যই সেদিন তার বেলা কথাটি বুঝে ফেলেছে। নীলা শুকনো ঠকিল। সে যতই সাহসী হোক না কেন, এটা তার দেশ না। আর সব থেকে বড় কথা হলো সে নিজের প্রফেসরের সাথে বেয়াদবি করে ফেলেছে। এখন যদি তাকে পরীক্ষায় মার্কস কম দেয় সে কিছুই করতে পারবে না। এসব ভেবে নীলা দীর্ঘশ্বাস ফেল। ইকরার কাছে বেশ ভালোই লাগছে অনুষ্ঠান। সে আবার ইন্ট্রোভার্ট টাইপের, কথা বলে না বললেই চলে। নীলাকে চেনে কলেজ থেকে। নীলা নিজ থেকে এসে তার সাথে বন্ধুত্ব করেছিল। সে সবসময় একা একা বসে থাকতো বলে নীলার কাছে ভালো লাগতো না। তাই সে এসে এই মেয়েটাকে সঙ্গে নিয়েছিল। এখনও তাদের মাঝে বন্ধুত্ব টিকে আছে। অন্যদিকে লিসা তেলে বেগুনে জ্বলে উঠছে এবং কিভাবে নতুন মেয়েটিকে সে সাহায্য করবে সেই কথাটি ভাবছে। একটা পরিকল্পনা করে ফেলেছে বটে। তার জন্যই এক ফ্রেন্ডকে একটা জিনিস আনার জন্য পাঠিয়েছে, কিন্তু নিজের পরিকল্পনা কি করে সফল করবে তা এখনো ভেবে চলেছে। হঠাৎ তার মাথায় কিছু একটা আসতেই সে তার এক ফ্রেন্ডকে বলল ফর্সি ভাষায়, তুমি গিয়ে ওই যে আনকমন কাপড় পরে আসা মেয়ে দুটির মধ্যে সে ডান পাশে বসে আছে তাকে গিয়ে বলবি তার ক্লাস মনিটর তাকে ডাকছে, সে যেন সিএ ক্লাসরুমে চলে আসে। শাড়ি পরা মেয়েটিকে কথাটি বলবি, কোনো ভুল যাতে না হয়। লিসার ফ্রেন্ড যার নাম নোরা সে মাথা নাড়িয়ে সাই দিল। লিসার ঠোঁটে শয়তানি হাসি ফুটে উঠল। নিজের চেয়ার থেকে উঠে ক্লাসরুমের দিকে চলে যেতে লাগলো, কিন্তু যাওয়ার আগে সে তার এক ফ্রেন্ডকে পাঠিয়েছিল ধারালো ব্লেড ম্যানেজ করতে। সে ফ্রেন্ডের কাছ থেকে ব্লেড নিয়ে তারপর অসমে গেল। ইকরার সামনে সব লম্বা মানুষ বসেছে, তাই সে ভালো করে দেখতে পারছে না। এখন স্টেজে নাচ হচ্ছে আর সে নীলার থেকে অল্প একটু খাটো। তার উপর আবার নীলার সামনে তেমন লম্বা মানুষ বসে নেই বলে নীলা অনায়াসে দেখতে পাচ্ছে। সে নীলাকে অনুরোধ করে বলল যেন নীলা তার সিটে বসে এবং সে নীলার সিটে বসে। নীলা মুচকি হেসে নিজে ইকরার সিটে বসলো এবং ইকরাকে তার সিটে বসতে দিল। তখনই এক মেয়ে এসে ইকরাকে বলল তার ক্লাসের মনিটর তাকে ডাকছে এবং তাকে এখনই যেতে হবে। ইকরা নীলাকে বলে ক্লাসের দিকে যেতে লাগলো। নীলা আর তাকে আটকালো না। দূর থেকে মুনভি লক্ষ্য করলো তার কটন ক্যান্ডি কোথাও যাচ্ছে। এই সুযোগ পেল তার কটন ক্যান্ডির সাথে কথা বলার, তাই সে সঙ্গে সঙ্গে স্টেজ থেকে নেমে পড়ল। মিহাল ফোনে একজনের সাথে কথা বলছিল। মূলত যে লোকটি এতদিন বাংলাদেশে থাকে থাকে নীলার সব খবর দিয়েছে, সেই লোকটির পেমেন্ট এখন চুকিয়ে দিল সে। এখন আর ওই লোকটার কোনো প্রয়োজন নেই। ফোনে কথা বলতে বলতে সে হঠাৎ দেখল মুনভি স্টেজ থেকে নেমে কোথাও একটা তাকে সেদিকে যাওয়ার জন্য অগ্রসর হচ্ছে। মিহাল কান থেকে ফোন কিছুটা দূরে সরিয়ে মুনভিকে দেখতে লাগলো। তারপর সে নীল রঙের শাড়ি পরা মেয়েটি যেদিকে বসেছিল সেখানে তাকিয়ে দেখলো মেয়েটি নেই। সেই জায়গাটা খালি। তার বুঝতে বাকি রইল না যে তার বন্ধু সে মেয়েটির পেছনে যাচ্ছে। তার জল শক্ত হয়ে গেল। অথচ ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিটি যে অনেক বড় একটা শকিং নিউজ তাকে বলেছে সেটি সে শুনেনি। ফোনের অপর প্রান্তে থাকা লোকটি তাকে বলছে, স্যার, আমাদের একটা ভুল আছে ইনফরমেশনে। নীলা নামক মেয়েটি ইরফানের সাথে বিয়ে হবার কথা ছিল, কিন্তু বিয়ের দিন ইরফান সেই মেয়েটিকে বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করে নিয়ে আসে এবং এর জন্য নীলার সাথে ইরফানের বিয়ে হয়নি। আপনি আমাদেরকে বলেছিলেন নীলার সাথে ইরফানের বিয়ে হয়েছে, তাই নীলা খোঁজ নিতে। এর জন্য অন্য কিছুর খোঁজ খবর আমরা নেয়নি।
কিন্তু আজকে জানতে পারলাম নীলার সাথে ইরফানের বিয়ে হয়নি, সে আরশি নামক একটি মেয়েকে বিয়ে করেছে। এইসব কথা আমি তাদের প্রথম পাড়া প্রতিবেশীদের কাছ থেকে শুনেছি যখন সেই এলাকায় গিয়েছিলাম। পরবর্তীতে শিওর হওয়ার জন্য লোক লাগালে জানতে পারি ঘটনাটি একদম সত্য। এই ইনফরমেশনটি শিওর হয়ে আপনাকে জানাচ্ছি। কিন্তু আফসোস, মিহাল ফোনের অপর প্রান্তে থাকা লোকটি এতক্ষণ যা বলল তার একটা শব্দ তার কর্ণপাত হলো না। একই মাইকের শব্দ তার ওপর ফোনের কানের কাছ থেকে কিছুটা দূরে ছিল। আবার তার দৃষ্টি এবং মন ছিল অন্যদিকে। সে মনভিকে দেখতে দেখতে ফোন আবার কানের কাছে নিয়ে বলল, থ্যাঙ্কস ফর ইউর ইনফরমেশন। আমি তোমার পেমেন্ট দিয়ে ফেলেছি, এখন আর কোনো দাবি নেই তোমার আমার কাছে। যদি তোমাকে প্রয়োজন হয় আবার তোমাকে কল করা হবে, রাখছি বলেই সে ফোন কেটে দিল। প্রথমত সে নীলা যে অবিবাহিত সে সত্য হতে অবগত হলো। তারপর তার বেস্ট ফ্রেন্ড মনভি যে মেয়েটির জন্য যাচ্ছে সে মেয়েটি অন্য মেয়ে, যে মেয়েকে সে ভাবছে সেই মেয়ে না। কারণ নীলা এবং ইকরা একে অপরের সিট পরিবর্তন করেছিল এবং সিটের মাঝে কিছুটা দূরত্ব ছিল। মিহাল কেবল সেদিকে নিজের নজর বুলিয়েছিল যেদিকে সে নীলপরা মেয়েটিকে বসে থাকতে দেখেছিল। আশেপাশের সে আর নিজে দৃষ্টিপাত করার প্রয়োজন বোধ করেনি। এই ভুল বোঝাবুঝি হলো। মিহাল কিছুক্ষণ মনভির যাওয়ার দিকে তাকিয়ে থেকে নিজের মাথা ঝাঁকিয়ে উঠল এবং নিজেকে শাসিয়ে বলল, ফোকাস মিয়াল খান, ফোকাস। মনভি কি করছে না করছে সেটা তোর বিষয় না। তোর আসল বিষয় হলো ইরফানের স্ত্রীকে কিভাবে তুই ব্যবহার করবি। যেহেতু মেয়েটি এখানে চলে এসেছে, এখন আর হেয়ালি করলে চলবে না। যেভাবেই হোক তোকে সেই মেয়েটির ইনফরমেশন বের করতে হবে। সে চলে গেল স্টুডেন্ট ইনফরমেশন অফিসে। এখানে সকল স্টুডেন্টদের সকল ইনফরমেশন থাকে। সেখানে গেলেই সে বাংলাদেশ থেকে আসা স্টুডেন্টদের লিস্ট পেয়ে যাবে। যে মেয়ের নামের পাশে মির্জা নাম দেখবে তখনই বুঝতে পারবে এই মেয়েটি নীলাঞ্জনা। ইকরা খালি রুমে ঢুকে পড়ল। রুমটি অন্ধকার ছিল, তার ভয় করতে লাগলো। লিসা রুমের ভেতরেই ছিল। তার ধারণা মতে এখন রুমে যে মেয়েটি এসেছে সেই মেয়েটির জন্যই তাকে তার ক্রাশ সাসপেন্ড করেছিল, কিন্তু সে তো জানেই না এখানে অন্য একটি মেয়ে এসেছে। দরজা খোলা থাকার কারণে বাইরে থেকে কেবল হালকা আলো আসছে। ইকরার কিছুটা ভয় লাগছে। তাকে একা এখানে ডাকার কারণ সে ঠিক বুঝতে পারছে না। যে মেয়েটি তাকে এখানে ডেকে এনেছিল সেই মেয়েটি তো তাকে বলেছিল সেখানে সে ছাড়াও অন্য নোরা আছে। এখন তো দেখছে এখানে কেউ নেই। তারপর ইকরা নিজের ফোনটাও নীলার কাছে দিয়ে এসেছে। হঠাৎ কি হলো সে নিজেও জানে না। কেউ একজন এসে তার চোখ ধরে ফেলল পেছন থেকে। মেয়েটি ভয় লাফিয়ে উঠল। নিজের চোখের উপর থেকে হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। হঠাৎ পিঠ থেকে হিজাব সরে গেল এবং পিঠে ব্যথা অনুভব করলো, সাথে কাপড় ছেঁড়ার শব্দ পেল। খুব বুঝতে পারলো কেউ তার ব্লাউজ পেছন থেকে ছিঁড়ে ফেলেছে। হঠাৎ তাকে যে মানুষটি ধরেছিল সেই মানুষটি অনেক জোরে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল এবং দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে গেল। আর যাওয়ার সময় ক্লাসরুমের দরজা বাহির থেকে লাগিয়ে দিল। ইকরা মাটিতে পড়ে গিয়ে আর্তনাদ করে উঠল। বেশ ব্যথা পেয়েছে সে। তার উপর পিঠে ব্যথা অনুভব করছে ভীষণ। আস্তে আস্তে পিঠে হাত দিতে দেখলো ব্লাউজ সম্পূর্ণ ছিঁড়ে গিয়েছে। সেখান থেকে রক্ত বের হচ্ছে। তার ভীষণ জ্বালাপোড়া করছে। তার উপর পুরো রুম অন্ধকারে আচ্ছন্ন। তার ভয় করতেই শুরু করলো। সে ফুপিয়ে উঠল। পরে যাওয়ার কারণে হাতে ভীষণ ব্যথা পেয়েছে। হাতের কোণে ছুলে গিয়েছে। তবু অনেক কষ্টে উঠে দাঁড়ালো এবং অন্ধকারে হাঁটতে হাঁটতে দরজার কাছে পৌঁছালো। কিন্তু দরজা খুলতে গেলে দেখলো দরজা বাহিরে থেকে লাগিয়ে দেওয়া। তার ভয় আরও বেড়ে গেল। এমনিতেই মেয়েটা অন্ধকারকে খুব ভয় করে। তার উপর এখন সেখান থেকে চড়ে চিৎকার করলেও বাহিরের কেউ শুনতে পারবে না, কারণ সবাই স্টেজের সামনে এবং বাহিরে গান বাজনা হচ্ছে। নিজের উপর ভীষণ রাগ উঠল। অন্তত ফোনটা নিয়ে আসলেও পারত। তবু এখান থেকে বাঁচার জন্য দরজা ধাক্কাতে শুরু করলো সে। গলা ফাটিয়ে চিৎকার দিল, কিন্তু কেউ তার চিৎকার শুনতে পেল না। ভয়ে কুঁকড়ে যাচ্ছে মেয়েটি। বারংবার চিৎকার করে বলছে হেল্প হেল্প, কিন্তু তার চিৎকার শোনার মতো এখানে কেউ নেই। আর লিসা, সে তো এতক্ষণে নিজের সামনে এসে বসে পড়েছে। এখন যেন তার শান্তি লাগছে, মুখে তার বিজয়ের হাসি। মুনভি করিডোর দিয়ে হাঁটছে এবং কাউকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। সে তো তার কটন ক্যান্ডিকে এখানে আসতে দেখেছিল, কিন্তু এখন খুঁজে পাচ্ছে না। হঠাৎ কারো চিৎকারে সে বাজলো তার কানে। তার পা থমকে গেল। সামনের দিকে দৃষ্টিপাত করতে দেখলো একটা দরজায় কেউ জোরে জোরে ধাক্কা দিচ্ছে। দরজা কিছুটা কেঁপে উঠছে। মুনভি কিছু না ভেবে দৌড় দিয়ে দরজা খুলে ফেলল। দরজা খুলতে কেউ তার বুকে হেলে পড়ল।
ইকরা প্রায় 15 মিনিট যাবৎ এই অন্ধকার রুমে বন্দী ছিল। জোরে চিৎকার করার কারণে তার গলা ভেঙে গিয়েছে, মাথা তার ঘোরাচ্ছিল। যেই না সে হেলে পড়তে নিল মেঝেতে, অমনি কেউ একজন এসে দরজা খুলে ফেলল এবং সে সেই মানুষটির ওপর হেলে পড়ল। বিন্দুমাত্র শক্তি তার মাঝে অবশিষ্ট নেই। এমনিতেই মেয়েটি প্রথমবার নিজের পরিবারের থেকে এত দূরে এসেছে, তাই আরও 2 দিন তেমন ভালো ঘুম হয়নি। তার উপর আজকে এত বড় ঘটনা ঘটে গেল মেয়েটির সাথে। মনভি নিজের বুকের ওপর হেলে পড়া মেয়েটিকে ধরে ফেলল। মেয়েটির চোখ দেখে সে অবাক হয়ে গেল এবং মেয়েটিকে সঙ্গে সঙ্গে বুকের সাথে আগলে নিল। মেয়েটির গালে আলতো করে চাপড় দিয়ে সে চিন্তিত কণ্ঠে শোধালো, ইকরা, ও ইকরা, তাকাও। কি হয়েছে তোমার? ভয় পেয়েছো? আমি আছি তো, ভয় ভয় পেও না তো। তাকাও বলছি মেয়ে। কটন ক্যান্ডি, প্লিজ তাকাও না গো। হঠাৎ নিজের হাতে মেয়েটির উন্মুক্ত পিঠ অনুভব করতে মুনভি চমকে উঠল। ইকরাকে খুব সাবধানতার সাথে কিছুটা সোজা করে দাঁড় করিয়ে নিজের হাত সামনে আনতে দেখল তার হাতে রক্ত। তার চোখ বড় বড় হয়ে গেল। সে ইকরার পিছনে তাকাতেই দেখল শাড়ির ব্লাউজ অনেকটা ছিঁড়ে গিয়েছে আর তার পিঠ থেকে অল্প অল্প করে রক্ত ঝরে পড়ছে। মুনভি আর সময় নষ্ট না করে নিজের পরনের কোট খুলে ইকরার পিঠটা ঢেকে দিল। এখন সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। তার হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে আসছে, অথচ কত বড় বড় রোগীকেও সে অনায়াসে সামলিয়েছে। আর কিছু না ভেবে সে মিহালকে কল লাগালো। নীলা এদিক সেদিক তাকাচ্ছে এবং ইকরাকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু কোথাও দেখতে পারছে না। কপালে তার চিন্তার ভাঁজ পড়ল। সে আর এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারছে না। মেয়েটা ফোন রেখে গিয়েছে, নয়তো ফোন দিলেই জানা যেত। তার উপর মেয়েটা ভীতু প্রকৃতির। নীলা আর নিজের স্থানে বসে থাকতে পারল না, উঠে দাঁড়ালো। হঠাৎ লিসার নজর গেল নীলার দিকে। নীলাকে এখানে দেখে তার চোখ বড় বড় হয়ে গেল। সে তো একটু আগে ছিল মেয়েটিকে। সে আর কিছুই ভাবতে পারল না। লিসা, তার হাত পা রীতিমতো কাঁপছে। নীলা নিজের সিট থেকে উঠে সামনে তাকাতেই দেখল ওই দিনের মেয়েটি তার দিকে ভিতর ন্যায় চেয়ে আছে। নীলার সন্দেহ হলো এই মেয়েটি তো সেই দিনও তার দিকে তেজি দৃষ্টি নিয়ে চেয়েছিল, অথচ আজ তার তাকানোর ধরন একদম ভিন্ন। কিন্তু নীলা এই বিষয় নিয়ে বেশিটা মাথা ঘামালো না। সে চলে এলো সেখান থেকে। উদ্দেশ্য তার ইকরার কাছে যাওয়ার। মেহাল ল্যাপটপে টাইপ করছে। অবশেষে নতুন স্টুডেন্টদের লিস্ট পেয়ে গিয়েছে সে। এখন শুধু এদের মাঝে একজন মেয়েকে তার খুঁজে বের করতে হবে। একের পর এক স্টুডেন্টের ডিটেলস দেখা যাচ্ছে সে। কোথাও মির্জা নাম খুঁজে পাচ্ছে না। অবশেষে 5 জন বাঙালি মানুষ পেয়েছে যাদের নামের শেষে মির্জা আছে। তাদের মধ্যে 3 জন মেয়ে আর 2 জন ছেলে। এখন শুধু এই 3 জন মেয়ের মধ্যে একজনকে খুঁজতে হবে। একজনের নাম নুসা মির্জা, আরেকজনের নাম মুনা মির্জা এবং একজনের নাম নীলা মির্জা। নামটি পড়ার পর তার কেমন অদ্ভুত অনুভূতি হলো। মন বলল এইটাই সেই ছোট্ট নীলাঞ্জনা, কিন্তু সে মনের থেকে বেশি মাথার কথাকে প্রায়োরিটি দেয়। তাই শিওর হবার জন্য নীলা মির্জার ডিটেলস চেক করতে লাগলো। আস্তে আস্তে লোড হচ্ছে প্রোফাইল। প্রথম নীলা মির্জার নাম শো করলো, তারপর তার একাডেমিক ডিটেলস আসলো, তারপর জন্ম তারিখ, যা দেখে মিহালের টনক নড়ল। কারণ তার মনে আছে নীলাঞ্জনার জন্ম তারিখ। সেই দিন তারা বাংলাদেশ গিয়েছিল 20 এপ্রিল। তারপর শো করলো তার মা বাবার নাম, যা দেখে মিহাল স্তব্ধ হয়ে গেল। বাবার নাম নিলয় মির্জা, অর্থাৎ তার মেঝো মামা। মিহালের ঠোঁটে হাসি ফুটে উঠল। অবশেষে তার লক্ষ্যে পৌঁছানোর সিঁড়ি হাতে পেয়েছে। ঠোঁট দিয়ে একটা কথাই বের হলো, নীলা মির্জা। সেই ছোট্ট নীলাঞ্জনা এখন নীলা মির্জা। বেশ সুন্দর নাম, কিন্তু নীলাঞ্জনা নামটা পারফেক্ট। মুখে তার স্মিত হাসি ফুটে উঠল। মুখের হাসি বজায় রেখে ছবিতে ক্লিক করলো। ছবিটা আস্তে আস্তে লোড হচ্ছে। সিগন্যালের সমস্যা দেখা দিচ্ছে। খুব ধীরে ধীরে ছবি লোড হচ্ছে। কপাল পর্যন্ত দৃশ্যমান হয়েছে ছবিটি। যেই না চোখের ভ্রু পর্যন্ত দেখা যাচ্ছে, অমনি মিহালের ফোন বেজে উঠল। মিহাল বিরক্তি নিয়ে পকেট থেকে ফোন বের করে ফোন ধরতেই ফোনের অপর প্রান্তে থেকে মুনভি বলতে লাগলো, প্লিজ তাড়াতাড়ি C4 ক্লাসে আয়। না থাক, তুই একদম মেডিকেল রুমে যা, গিয়ে ব্যবস্থা কর, একটু ইমার্জেন্সি আছে ভাই। মুনভির কথা শুনে মিহাল দুশ্চিন্তায় পড়ে গেল। হঠাৎ কি হলো এমন? কিন্তু এখনো পরিস্থিতিতে কোনো প্রশ্ন না করে সে ফোনটা কেটে দিল এবং কম্পিউটার অফ করে বের হয়ে গেল রুম থেকে। উদ্দেশ্য তার মেডিকেল রুম। তার আর দেখা হলো না নীলাকে। নীলা C4 ক্লাসের দিকে আসতে লাগলো। সে শুনেছিল ইকরা এখানে আসছে, তাই এখানে চলে এলো। তার মন বলছে কিছু একটা হয়েছে।
অন্যদিকে মনভি সিফর রুমে ইকরাকে ধরে নিয়ে একটা বেঞ্চের উপর বসালো এবং দেয়ালে হেলান দিয়ে মাথা রাখলো। ইকরার দরজা দিয়ে আলো আসছে রুমে। মনভি নিজের ফোনে লাইট জ্বালিয়ে সুইচ বোর্ডে খুঁজতে লাগলো এবং অবশেষে পেয়েও গেল। লাইট জ্বালিয়ে দিতেই পুরো রুম আলোকিত হয়ে গেল। মনভি আবার দৌড়ে চলে গেল ইকরার কাছে। মেয়েটির মাস্ক খুলবে কি খুলবে না বুঝতে পারছে না। আবার কোলে নিয়ে মেডিকেল রুমে যাবে কিনা সেটা নিয়েও সে দ্বিধাবোধ করছে। মেয়েটির জন্য সে পরপুরুষ, কি করে এভাবে ছুবে? কিন্তু এখন যে আর কোনো উপায় নেই। আবার তার কোট দিয়ে কোনো রকম পিঠ ঢাকা হয়েছে। সে নিজ হাতে কোটটি পরিয়েও দিতে পারছে না। এমন সময় নীলা হন্তদন্ত হয়ে ছুটে এলো। ইকরা ইকরা করতে ডাকতে ডাকতে ক্লাসরুমের ভেতর ঢুকে পড়ল। ইকরাকে এই অবস্থায় দেখে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। অবাকের চরম পর্যায়ে চলে গেল। সাথে দুশ্চিন্তা তো আছেই। আর ইকরার পাশে সেই দিনের ছেলেটি। নীলা দৌড়ে ইকরার কাছে গিয়ে ইকরার বাহুজোড়া আলতো করে ধরে চিন্তিত কণ্ঠে বলতে লাগলো, ইকরা, ইকরা, চোখ খুল বোন আমার, এই যে আছি তো আমি। মনভি সেদিনের মেয়েটিকে দেখে কিছুটা নিশ্চিন্ত হলো। তারপর নিজ থেকে সমস্ত ঘটনা খুলে বলল এবং বলল, ওকে ওই কোটটা ভালো করে পরিয়ে দাও এবং মুখের মাস্ক খুলে দাও, তাহলে ভালোভাবে শ্বাস নিতে পারবে। আর পানি থাকলে অনেক ভালো হতো, ওকে মুখে ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করা যেত। এবং ওকে ধর, আমিও আছি, দুজন মিলে মেডিকেল রুমে নিয়ে যাব। তখন নীলা যুবকটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিন্তু এই অনুষ্ঠানের সময় তো স্টেজের সামনে আছে সবাই, মেডিকেল রুমের ডক্টর কি করে পাবো? মনভি আশ্বাস দিয়ে বলল। ডোন্ট ওয়ারি, আমি নিজেই একজন ডক্টর। নীলা যেন চিন্তামুক্ত হলো। সে ইকরাকে কোট পরিয়ে নিতেই গেল। দেখলো পিঠ অনেকটা ছুলে গিয়েছে, রক্তের দাগ লেগে আছে। কিন্তু ভাগ্য ভালো যে রক্ত পড়া বন্ধ হয়ে গিয়েছে। নীলা খুব যত্ন সহকারে ইকরাকে কোট পরিয়ে দিল এবং মুখের মাস্ক খুলে ফেলল। তার কাছে ভাগ্যক্রমে একটি পানির বোতল ছিল। সে বোতল থেকে অল্প একটু পানি ইকরার চোখে মুখে ছুটিয়ে দিতেই ইকরার জ্ঞান ফিরল। সে আস্তে আস্তে চোখ খুলল, কিন্তু সঙ্গে সঙ্গেই ভয় গুটিয়ে গেল। নীলা তাকে আগলে নিল, তারপর ইকরাকে ধরে তুলল এবং ইকরার হাত নিজের কাঁধের উপর নিল। আর নিজের এক হাত ইকরার কোমরে রাখলো এবং আরেক হাতে ইকরার অন্য হাত যেটি তার কাঁধে ছিল সেটি শক্ত করে ধরল। মনভি আরেক পাশে এসে ইকরার অন্য হাত ধরল। দুজন মিলে সাবধানতা অবলম্বন করে নিয়ে যেতে লাগলো মেডিকেল রুমের দিকে। আরিশ যথাসম্ভব চেষ্টা করছে বাড়ির সবার প্রিয় হয়ে ওঠার, কিন্তু পারছে না। সবাই যেন নীলার শোকে শোকাহত হয়ে আছে। আরশির কাছে লাগছে সবাই এমন ভাব করছে যেন নীলা এই দেশ থেকে নয়, বরং দুনিয়া থেকে চলে গেছে। অবশ্য দুনিয়া থেকে চলে গেলে হয়তো সে খুব খুশি হতো। আরশির এমন ন্যাকামি একদমই ভালো লাগছে না। অন্যদিকে ইবাদ তাকে দেখলেই একই গান গায়, খিচুড়ি খিচুড়ি। এখন তো তার নিজেরও খিচুড়ি খাবারটার প্রতি অভক্তি চলে আসছে। খিচুড়ির নাম শুনে নিজের কথা মনে পড়ে তার। আর ইরফান, সে যে লেগেছে যেভাবে হোক সে নাকি প্যারিসে যাবে। আর এর একমাত্র মাধ্যম হচ্ছে বিজনেস। তাই বিদেশে এমন কোনো ক্লায়েন্ট খুঁজেছে যার সাথে বিজনেস করার জন্য তাকে প্যারিসে যেতে হবে। এবং এই কারণেই সে দিনরাত বিজনেসের কাজে মনোনিবেশ করছে। তার আর আরশির সম্পর্ক বিয়ের আগানোর বদলে বড় পিছিয়ে পড়েছে। আগে তারা যেভাবে থাকতো এখন তার উল্টো দিকে যাচ্ছে। ওই যে নিয়তি কাউকে ছাড় দেয় না, হয়তো নিজেদের পাপের শাস্তি এখন থেকে তারা পাওয়া শুরু করেছে। মিহান মেডিকেল রুমে এসে লক খুলে আগে বেড রেডি করেছে আর প্রয়োজনীয় জিনিস সব সামনাসামনি রেখেছে। যেহেতু ফাংশন চলছে তাই সবাই সেখানে আছে। এজন্যই মেডিকেল রুমে কোনো ডাক্তার নেই আপাতত। আর সে ডাকার প্রয়োজন মনে করেনি, কারণ মনভি নিজে একজন ডক্টর। হঠাৎ মনভির কণ্ঠ আসলো তার কানে। মনভি মেডিকেল রুমে দরজার সামনে এসে দাঁড়িয়ে বলল, নিহাল। কণ্ঠটি শুনে পিছনে তাকাতেই তার চোখ একজোড়া চোখে আটকে গেল। সে নীল শাড়ি পরা মেয়েটি দাঁড়িয়ে আছে। নীলাও অবাক হয়ে নিজের ইকোনমিক প্রফেসরকে দেখতে লাগলো এবং মনে মনে বলল, তার মানে আমার প্রফেসরের নাম মিহাল। মিহাল অবাক হলো কিছুটা, কিন্তু মনভি আর সে মেয়েটির মাঝখানে থাকা আরেকজনকে দেখে সে হুঁশে ফিরল। মেয়েটিকে দেখে বোঝা যাচ্ছে মেয়েটি অসুস্থ। মিহাল সঙ্গে সঙ্গে সরে গিয়ে তাদের ভেতরে দিয়ে আসতে দিল। তারা দুজন মিলে ইকরাকে বেডের উপর বসালো। ইকরা পিঠের পিছনে নীলার বালিশ রাখলো। ইকরা আস্তে আস্তে নীলার হাত ধরে নরম স্বরে বলল, নীলা, নীলা, আমাকে ছেড়ে কোথাও যাবি না, প্লিজ প্লিজ, আমার ভয় করছে।
ইকরার কথাটি শুনে নীলার চোখ ভরে উঠল। সে ইকরাকে জড়িয়ে ধরল। সে বুঝতে পারছে ইকরা কতটা ভয় পেয়েছে। আর মনভি তার মন ক্ষত বিক্ষত হয়ে গেল মেয়েটির মুখ থেকে বের হওয়া এই অস্পষ্ট কথা শুনে। তার নিজের উপর রাগ উঠছে। এখন যদি সে আরেকটু আগে এসে পড়তো তাহলে হয়তো আর কিছুই হতো না তার। কিন্তু মিহালের যেন পুরো দুনিয়া থমকে গেছে এমন অবস্থা হয়েছে।